আত্মপ্রকাশের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসছে নারী নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ সামনে রেখে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানের স্থলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নারী অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ বুথও, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো শোষণ থাকবে না এবং সাম্য মানবিক মর্যাদা এবং যেই ব্যাপারগুলো নাগরিকের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আসলে এটার একটা অভিপ্রায়ের একটা প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দেখবে এবং পৃথিবীতে আজকের এই দিন একটা হিস্ট্রি হয়ে থাকবে। আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার অর্গানাইজার তারা তাদের সর্বোচ্চ দিয়ে এখন থেকেই মাঠে তাদের দায়িত্বগুলো বুঝে নিচ্ছে। তো এর মধ্য দিয়ে আমাদের যে লক্ষাধিক মানুষের সমাগমের যে পরিকল্পনা এবং যেই আকাঙ্ক্ষা যে মানুষ আসবে এবং সেটা আমার মনে হয় পূরণ হবে। অলরেডি আপনারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টাকে। বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলই আমন্ত্রণ পেয়েছে। তবে আওয়ামী লীগের জোট শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। নতুন দল জনগণের জন্য কাজ করবে এমন প্রত্যাশা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তবে নতুন দলের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলেও জানান তিনি। রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না। তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জানা গেছে যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 151। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের প্রস্তুতি নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, আর তো মাত্র ঘণ্টাখানেক বাকি। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে কি তাদের মধ্যে কেউ সেখানে উপস্থিত হয়েছে কিনা, আর এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে শুক্রবার, জুমার দিন। কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হলো। এখন জুমার নামাজ শেষ করে এখানে অতিথিরা আসবেন, আর সেই সঙ্গে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেল 3টায় শুরু হবে। তাই এখনো যথেষ্ট সময় বাকি। এর মাঝেই যারা অনুষ্ঠানের অতিথি রয়েছেন তারা চলে আসবেন এবং যাদেরকে নিয়ে আজকের এই দল তারাও চলে আসবেন। সেই সঙ্গে যারা দর্শনার্থী রয়েছেন তারাও আসবেন। আমি যদি একটু বলি, এরই মধ্যে কিন্তু দলের সদস্য চূড়ান্ত হয়ে গিয়েছে। সুপার 10 রাখা হচ্ছে। সেই সুপার 10-এ যারা রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেন, এবং দুটি নতুন পদ তৈরি করা হয়েছে শেষ মুহূর্তে। সেটি হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এই পদে আছেন সামান্তা শারমিন। আরেকটি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ডাক্তার তাসনিম জারা। আর প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক পদে থাকছেন আব্দুল হান্নান মাসুদ, আর মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে থাকছেন সার্জিস আলম, এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকছেন হাসনাত আবদুল্লাহ। আর সালেউদ্দিন সিফাত তিনি দায়িত্বে থাকছেন দপ্তর সম্পাদকের। তো এই যে যারা এই সুপার 10-এ রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি যদি এর একটু প্রেক্ষাপট বলি, সেই জুন মাসের 4 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মশাল মিছিলের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়। প্রথমে এটি ছিল কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে জুলাইয়ের 1 তারিখ থেকে সেই আন্দোলন বেগবান হয় এবং 15 জুলাই থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়, যার ফলশ্রুতিতে গত 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই সাথে হাসিনা সেই দীর্ঘ 16.5 বছরের স্বৈর শাসনের
পতন হয়। এরপর থেকে আমরা নানা আলোচনায় ছিল এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আমরা গত 6 মাস ধরে নানা আলোচনা আমরা শুনেছি, সেই আলোচনার আজকেরই সমাপ্তি হচ্ছে তাদের দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। এর আগে তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করে। এই যে নতুন দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। আজকের পর থেকে যারা এই জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন তাদের সদস্যপদ জাতীয় নাগরিক কমিটি থেকে একদম অটোমেটিকলি বাদ হয়ে যাবে এবং জাতীয় নাগরিক কমিটি সেটি একটি ফাউন্ডেশনে রূপ নেবে বলে আমি কথা বলে জানতে পেরেছি। এরপরে জাতীয় নাগরিক কমিটি সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি ব্যানার থেকেই এই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা আসছেন। এখানে নেতৃত্বে যিনি নাহিদ ইসলাম রয়েছেন তিনি 2018 সাল থেকে রাজপথে সক্রিয় রয়েছে, বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করেছেন এবং সদস্য সচিব পদে যে আক্তার হোসেন রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের প্রশ্ন ফাঁসের আন্দোলন করে একা আন্দোলন করে সেই পরীক্ষা বাতিল করান, পরবর্তীতে সেই পরীক্ষা নিতে বাধ্য হয়। এরপরে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তিনি সমাজসেবা সম্পাদক হন। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ থেকে ছাত্র শক্তি গঠন করেন। এরপরে কোটা সংস্কার আন্দোলন, তারপরে আজকের এই দলের আত্মপ্রকাশ। তো দলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই দীর্ঘদিনের রাজপথে থাকার কেরিয়ার রয়েছে এবং তারা দীর্ঘদিন হাসিনা সরকারের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে ছিলেন, তারাই এই নেতৃত্বে আসছেন। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে তাদের যে কমিটি সেটি এখন 151 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে। এরপরে এই কমিটি বাড়িয়ে 500 সদস্য পর্যন্ত করা হবে এবং যে কেউ শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার বাইরে যে কেউই এই রাজনৈতিক দলে যোগ দিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে এই কমিটির পদ 500 সদস্য বিশিষ্ট করা হবে এবং জেলা উপজেলা পর্যায়ে তারা কমিটি দিবে। গতকালকে আমার সাথে কথা হয়েছিল এই নতুন দলের যিনি সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবেন কিনা। তিনি আমাদেরকে বলেছেন তারা সেই প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে দল আত্মপ্রকাশের পরে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য তারা আবেদন করবেন এবং সেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণ করা লাগে সেগুলো দ্রুততম সময়ের মধ্যেই তারা পূরণ করে ফেলবেন বলে আমাকে জানিয়েছেন। এবং আর গঠনতন্ত্রের বিষয়ে গঠনতন্ত্রের খসড়া এরই মধ্যে করা হয়েছে। আজকে দলের আত্মপ্রকাশের পরে যে কমিটি হবে 151 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটির মাধ্যমে এই গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে বলে আমাকে নতুন আত্মপ্রকাশ করতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আমাকে জানিয়েছেন। এবং একটি আলোচনা সমালোচনা উঠছিল যে এই দলের নেতৃত্বে নারীদের অংশগ্রহণ কেমন থাকবে এবং দলের নারীদের অংশগ্রহণ কেমন থাকবে সেই বিষয়টি নিয়ে তারা আমাকে জানিয়েছেন যে শুধু নারী নয়, সকল লিঙ্গ, সকল মতের লোক এখানে অংশ নিতে পারবেন এবং এই দলের মূল লক্ষ্য হচ্ছে একটি মধ্যপন্থার রাজনীতি করা। সেখানে ডান বাম কোনো দিকেই তারা যাবেন না এবং তারা যেটিকে মূল ফোকাস করছেন যে পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্রের বাইরে যে এই সংগঠনটি তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এবং যেটি বাংলাদেশের বৈষম্য দূর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সকল শ্রেণী পেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে এবং গার্মেন্টস থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকল সেক্টরের বৈষম্য দূর করার প্রত্যয় নিয়েই তাদের আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিন্টু। জুলাই গণ অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। অতি গুরুতর 493 জন আহতকে ক শ্রেণীতে এবং গুরুতর আহত 908 জনকে খ শ্রেণীতে রেখে বৃহস্পতিবার তালিকা দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে তালিকা সকালে প্রকাশ করা হয়। এর আগে গণ অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা ও 15ই জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার।
আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। দলের শৃঙ্খলা বিরোধী কাজ না করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে বিতর্কিত নেতাদের বদলে ত্যাগী নেতাদের মনোনয়নে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপির বর্ধিত সভায় আসা নেতাদের এসব বার্তা দেন তারেক রহমান। অন্যদিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদের এলডি হলের পাশের মাঠে অনুষ্ঠিত হয় দলের এই বর্ধিত সভা। অংশ নেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ৬ স্তরের ৩,৫০০ নেতা। সভার দ্বিতীয় অধিবেশনে সারা দেশ থেকে আসা নেতারা কথা বলেন। বিভিন্ন সমস্যা ও পরিস্থিতির কথা তুলে ধরেন তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। সবকিছু মিলে তারেক রহমান সেই মেসেজটুকু দিয়েছেন, হ্যাঁ আমরা একটা সুদৃঢ় ঐক্য এমনভাবে সৃষ্টি করব যে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। জনাব তারেক রহমান স্পষ্ট করেই বলে দিয়েছেন এমন কোনো আচরণ না করা যাতে জাতীয় ঐক্যের কোনো বিনষ্ট হয়, এরকম কোনো বক্তব্য না দেয়া, নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকা, নেতাকর্মীদের কোনো ধরনের অনৈতিক কোনো বা বেআইনি কোনো কাজে সম্পৃক্ত না হওয়া, দলের ভেতরে কোনো ধরনের লবিং গ্রুপিং থেকে বিরত থেকে দলকে ঐক্যবদ্ধ করা। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে পরামর্শ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার নির্দেশ দেন তিনি। দলের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোনো নেতাকর্মী যেন অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত না হন। যদি হন তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে, কোনো ভয়ভীতি প্রদর্শন না, ভালো ব্যবহারের মাধ্যমে যাতে মানুষের মন জয় করে মানুষের কাছে পৌঁছাতে পারে। জাতীয়তাবাদী আদর্শ ধরে রাখতে দলে অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশও দেন তারেক রহমান। নেতাকর্মীরা যে কোনো মূল্যে যেন ঐক্যবদ্ধ থাকেন, দলে অনুপ্রবেশকারী যেন কোনোভাবে প্রবেশ না করে এবং আপনার চাঁদাবাজি এবং অসাংগঠনিক কাজে যেন কোনোভাবেই আমার নেতাকর্মীরা জড়িত না থাকে সেদিকে সতর্কবার্তা দিয়েছেন। যারা রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন, ত্যাগী যারা এবং যারা সুশিক্ষিত, সমাজ গঠনে যারা ভূমিকা রাখতে পারবে, যারা আগামীর বাংলাদেশ গঠনে যাদের শিক্ষা এবং পারিপার্শ্বিক অবস্থা আছে, যাদের নেতৃত্ব দেবার মতো যোগ্যতা আছে, সেই সব মানুষগুলোকেই দল আগামীতে গ্রহণ করবে বলে উনি বার্তা দিয়েছেন। দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর নতুন করে উজ্জীবিত হবে তৃণমূলের কর্মীরা, এমনটাই মনে করছেন সভায় যোগ দেয়া নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা শেষে নামাজে জানাজার জন্য বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয়েছে জুমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, নামাজে জানাজার জন্য সেখানে উপস্থিত জনতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, আজকে বাদ জুম্মা চট্টগ্রামের যে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ, সেইখানে মরহুম আব্দুল্লাহ আল নোমানের যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি আসলে ইতিমধ্যে কয়েক হাজার জনতা আসলে এই জানাজা অংশ নেওয়ার জন্য সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে এই যে প্যান্ডেলের নিচে অর্থাৎ যেখানে তার মরদেহ রাখা হয়েছে সেখানে মরহুমের ছেলে সাইদ আল নোমান তিনি আসলে জনতার উদ্দেশ্যে তার বাবার জন্য দোয়া চেয়ে আসলে তিনি বক্তব্য রাখছেন। এর আগে আমির খসরু মাহমুদ সহ অনেকে এখানে বক্তব্য রেখেছেন। আমরা আসলে আপনি জানেন যে আসলে গতকালকে বিকাল 4টায় একটি 3:30টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে এই মরহুম আব্দুল্লাহ আল নোমানের মরদেহ আনা হয়েছিল। তারপর সেটি রাতে তার বাসভবনে রাখা হয়। সকাল থেকে তিনার হাতে গড়া প্রতিষ্ঠান চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি
চট্টগ্রামের ইসডাল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রামের MNJ কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তাকে নেওয়া হয়েছিল। সেখানে তারা সেই সমস্ত প্রতিষ্ঠানের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা তাকে সব ধরনের হৃদয় নিগ্রানো যে ভালোবাসা সেটি তারা প্রদর্শন করে, তারা পুষ্পাঞ্জলি দিয়ে তার প্রতি সম্মান জানান। আমরা দেখেছি এরপরে তার মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের কাজী দেউরিস্থ যে নাসিমান ভবন সেইখানে, এবং সেখানে আমরা দেখেছি আসলে সর্বস্তরের মানুষজন এসছে এবং তাকে আসলে সমবেত করার চেষ্টা, তাকে সম্মান জানানোর চেষ্টা করছে। আমরা দেখছি এইখানে জমিতুল ফালা ময়দান আনার পর এখন থেকে বোধহয় কয়েক মুহূর্ত পরেই আসলে যারা নামাজ সেটি শুরু হবে। আমরা দেখছি যে সর্বশেষ প্রস্তুতি সেটি দেখছেন। আমরা এখানে দেখছি আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ এখানে অসংখ্য মানুষ এখানে আসলে সমবেত হয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তারা দোয়া করছেন। কিছুক্ষণের মধ্যেই তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এরপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজানের যে গহিরা গ্রাম, সেখানে মরহুম আব্দুল্লাহ নোমানের পৈতৃক বাড়ি, সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফন করার একটি সম্ভাবনা আছে বলে আসলে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আসলে দেখছি আব্দুল্লাহ নোমান মারা যাওয়ার পর থেকে চট্টগ্রামে আসলে বিএনপির যে সমস্ত নেতাকর্মী আছে এবং যেহেতু তিনি অনেকগুলো প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, সংগত কারণে সেই সমস্ত প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং তারই একটি খণ্ডচিত্র হচ্ছে আজকের এই জানাজা। আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত যে জানাজা সেটি শুরু হবে এবং তারপর পুলিশের পক্ষ থেকে একটি গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। তারপর তার মরদেহ এখান থেকে চট্টগ্রামের রাউজান নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে সর্বশেষ জানাজা শেষ হওয়ার পর তাকে রাউজানের গহিরা গ্রামের যে পারিবারিক অবস্থান সেখানে দাফন করার কথা রয়েছে। তো আমরা দেখছি ইমাম সাহেব এখন আসলে তার যে জানাজা সেটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখছি ইতিমধ্যে জানাজার যে নিয়ত সেটি হয়ে গেছে এবং জানাজার নামাজ শুরু হয়ে গেছে। আমরা দেখছি অসংখ্য মানুষ এই জানাজায় অংশগ্রহণ করছেন এবং নামাজ ক্রমশ প্রথম রাকাত শেষ হয়ে গেছে এবং এরপরে দ্বিতীয় রাকাত যে নামাজ সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইমাম সাহেব কিছুক্ষণ পর আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকাটি তিনি আসলে প্রকম্পিত করছেন এবং কয়েক মুহূর্ত পরেই আব্দুল্লাহ নোমানের এখানকার যে জানাজা সেটি শেষ হবে। কিছুক্ষণের মধ্যেই সালাম ফেরানোর মধ্য দিয়ে এখানে যে জানাজা সেটি শেষ হবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন প্রিয় নেতার জানাজা অংশ নেওয়ার জন্য এবং আমরা দেখছি আসলে নামাজ শেষ এবং এই মুহূর্তে সালাম ফেরানোর যে কাজ সেটি হচ্ছে এবং এরই মধ্য দিয়ে তার যে জানাজা সেটি শেষ হয়ে গেছে। আমরা দেখেছি আসলে এই জানাজা অংশ নেওয়ার জন্য অসংখ্য মানুষ এসছে, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে নানা স্তরের মানুষজন এখানে এসছেন এবং তারা তার প্রিয় নেতার প্রতি সম্মান জানিয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করে তারা সবাই দোয়া করছেন। তো এখন আসলে হুজুর এখানে যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি মোনাজাতে শুরু করেছেন এবং সেই মোনাজাতে সবাই অংশগ্রহণ করছেন। তারপর পুলিশের পক্ষ থেকে একটি গার্ড অব অনার দেওয়া হবে। তারপরেই কার্যত এখান থেকে তাকে চট্টগ্রামের যে রাউজান সেই রাউজানের তার পারিবারিক যে কবরস্থান সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসর নামাজের পর জানাজা শেষে তাকে আসলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের জানাজার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের জানাজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। সরবরাহ পর্যাপ্ত থাকায় ঢাকায় পাইকারি ও খুচরা বাজারে এবার রমজানের অত্যাবশ্যক পণ্যের দাম স্থিতিশীল আছে। সব ধরনের ডালের দাম গত বছরের চেয়ে 10 থেকে 20 টাকা কম, তবে বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। স্থিতিশীল চিনি, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সবজির বাজার, তবে সংকট কাটেনি ভোজ্য তেলের। প্রতি বছর রমজান এলে ব্যবসায়ীদের প্রতিযোগিতা শুরু হয় পণ্যের দাম বাড়ানোর। কোনো পণ্যের দাম থাকে লাগামহীন, তবে এবারের চিত্র ভিন্ন। এবছর পণ্যের দাম যেন কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।
ছোলা, চিনি, আদা, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম গত মাসের চেয়ে কমেছে। খুচরায় মসুরের ডাল ১১০ থেকে ১১৫ টাকা, দেশি মুগ ডাল ১৬০ টাকা, খেসারির ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১১৫ টাকার মধ্যে। পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, তবে বেড়েছে আদা এবং রসুনের দাম কেজিতে ২০ টাকা। পর্যাপ্ত সরবরাহ আছে এবং দাম আগের মতোই আছে, মানে রমজান উপলক্ষে দাম টোটালি বাড়ে না, একেবারে বাড়ে নাই। লেবু, বেগুনের দাম বাড়লেও কাঁচা মরিচ সহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। কাঁচা মরিচ কেজিতে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর ডজন আগে ৮০ টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে। যেখানে লেবু হচ্ছে গিয়ে আগে ডর্জন প্রতি যে দাম ছিল, এখন হালি প্রতি ওই দামটা হয়েছে। ডিমের দাম মোটামুটি ঠিক আছে, বাট আজকে একটু অন্য তরকারির দাম একটু বেশি। তবে ভোজ্য তেলের বাজারে এখনো আছে কৃত্রিম সংকট। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই বলে দাবি বিক্রেতাদের। বাজারে অন্যান্য সকল জিনিসই আছে, বা রমজানের উপলক্ষে যে ছোলা, বুট, যা যা ছিল সবই ভালোভাবে আছে, সবার স্বস্তিতে আছে, সবগুলোর দামও। মানুষের আনাগোনাটা একটু বেশি বাজার সদাই করতেছে। রমজান আজকে যেহেতু শুক্রবার, রমজানের ফার্স্ট আগে, তো বাজার মোটামুটি একটু ভালোই চলতেছে। এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি আগের দামই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকা। দাম বাড়েনি গরু ও খাসির মাংসের। মাছের দামও অপরিবর্তিত। মাংসের কোয়ালিটিও ভালো, ভালো মাংসই দিচ্ছে ওরা। মোটামুটি আর কি একটু সাশ্রয় আছে, তারপরও কিছু কিছু দাম একটু আর কি বেশি আছে, তারপরও এটা রমজান মাস তো। এছাড়া বাজারে স্থিতিশীল আছে খেজুর, ছোলা, চিরা, মুড়ি, গুড় সহ বিভিন্ন পণ্যের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত বছরের চেয়ে বরাদ্দ কমিয়ে ও দাম বাড়িয়ে রমজান উপলক্ষে আজ থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করল প্রাণী সম্পদ অধিদপ্তর। শুক্রবার রাজধানীর বাড্ডায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় উপদেষ্টা বলেন, রোজায় নিম্ন আয়ের মানুষের জন্য এই বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেট সহ ২৫টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়ি এসব পণ্য বিক্রি করা হবে। প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা, তরল দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। যদিও গত বছরের চেয়ে ৫০ টাকা বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে, তাও ঢাকার বাইরে বিক্রি হবে না গরুর মাংস। এবার খাসির মাংস বিক্রি হচ্ছে না। বিক্রি এর কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত। দাম বৃদ্ধি ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় হতাশ ভোক্তারা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, আর মাত্র একদিন বাকি রমজান শুরু হতে, এই মুহূর্তে বাজার দর কেমন দেখছেন? আগামী পরশু থেকে পবিত্র মাহে রমজানের যে মাস, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং রোজা উপলক্ষে এখানকার যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে, আমি গতকালকে থেকে দেখেছি, তারা রমজানের যে বাজার সেগুলো করা শুরু করেছে। এবং এর মধ্যে আসলে দাম বৃদ্ধির মধ্যে যদি আমি কাঁচা শাকসবজির কথা বলি, কাঁচা শাকসবজির দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু রমজানের ইফতারের যেই পণ্যগুলো রয়েছে, আপনি জানেন যে লেবুর শরবত দিয়ে কিন্তু অনেকে ইফতারে যে রোজা ভাঙা সেটি কিন্তু করে থাকেন। সেই ক্ষেত্রে লেবুর দাম আপনার হালি প্রতি বেড়েছে অন্তত ২০ টাকা পর্যন্ত। এবং গেল সপ্তাহে যে লেবুর দাম ছিল ৩০ টাকা হালি, সেই লেবু আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকা হালিতে। এছাড়া শশা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যেটি গেল সপ্তাহে ৩০ টাকা ছিল। এবং ক্ষীরা যেটি বিক্রি হয়েছিল ৪০ টাকা, সেটি আজকের বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তো কাঁচামরিচের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমরা এলাকায় দেখেছি যে কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছিল, সেটি এলাকার বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনও বেড়েছে কেজি প্রতিতে। প্রকারভেদে বেগুনের দাম কিন্তু আপনার ১০ টাকা পর্যন্ত বেড়েছে, যেটি গেল সপ্তাহে ৪০-৫০ টাকা ছিল, সেটি আজকের বাজারে প্রায় ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রেতা সাধারণরা বলছেন যে যেহেতু শাকসবজির দামগুলো
মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে লেবু এবং বেগুন, ক্ষীরা, শসা এগুলো দাম বৃদ্ধির ফলে তাদের বাজারের যে প্রভাব এটি কিন্তু পড়েনি তেমন একটা। এছাড়া আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ক্রেতা সাধারণ জানিয়েছেন যে সয়াবিন তেলের যে সংকট সেটি কিন্তু এখনো পর্যন্ত বাজারে রয়ে গেছে। তারা বলছেন যে সয়াবিন তেলটি তারা কোনোভাবেই পাচ্ছে না এবং বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, বিক্রেতারাও বলছেন যে কোনো প্রতিষ্ঠানই তাদেরকে ঠিকমতো সয়াবিন তেলের সরবরাহটি ঠিকমতো দিচ্ছেন না। তো এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে ক্রেতা সাধারণ যারা বলছেন যে আগামীতেও যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই জন্য বাজার তদারকির ক্ষেত্রে প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যে টিম রয়েছে তাদের যাতে বাজারে দেখা যায় এই প্রত্যাশা তারা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখি যে মুরগির দাম কিন্তু কিছুটা বেড়েছে, 10 টাকা বেড়েছে প্রত্যেকটি মুরগি, পাকিস্তানি এবং ব্রয়লার মুরগিতে। তো এই ছিল আসলে বগুড়া থেকে আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। রোজার আগে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, কাঁচামরিচ, শসা ও লেবুর দাম। বাড়তি ব্রয়লার মুরগির দামও। দাম বাড়ার পেছনে সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতাদের, তবে স্থিতিশীল রয়েছে ছোলা ও মুড়ির দাম। বরিশালে কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে বেগুন ও মরিচে কেজিতে বেড়েছে 10 টাকা, বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। রোজার আগে বেড়েছে শসার দামও, 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যা গত সপ্তাহে ছিল 50 টাকা। মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, এরপর সবজির দাম বেশি। আগে আমরা শসা বেশি 30 টাকা 25 টাকা বেশি, এখন 50 টাকা বেচা, আমদানি খুব কমে গেছে। একই চিত্র সিলেটের বাজারগুলোতে। শসা ও বেগুনের কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। 20 টাকা বেড়ে লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ছোলা বিক্রি হচ্ছে 105 টাকা কেজিতে। অনেক জায়গায় সবজির দাম বাড়তি হলেও রাজশাহীতে বাজার স্থিতিশীল। তবে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। প্রকারভেদে চালের কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। সয়াবিন তেল বোতলজাত পাওয়া যাচ্ছে না, প্রায় 4 মাসের বেশি হয়ে গেল। খোলাটা বিক্রি করছে, খোলা তেল এখন 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা গেছে খুলনাতেও। বেগুনের কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বাড়তি মুরগির দামও। তবে ছোলা, পেঁয়াজ, রসুন, ডাল, খেজুরের বাজার স্থিতিশীল। টমেটো যা কিছু আছে এগুলোর দাম বৃদ্ধি হয়ে যায়। আসলে এটা রোজার দিনে আমাদের পক্ষে খুবই কেনা কঠিন হয়ে পড়ে। পেঁয়াজ, ডাল এগুলো ঠিক আছে, কাঁচা বাজার আর মুরগির বাজারটা একটু বাড়তি দেখতেছি। রোজার আগে সবজির দাম কিছুটা বাড়তি হলেও এখনও সহনীয় পর্যায়ে আছে। তবে বাজার যাতে লাগামহীন পর্যায়ে না যায় সেজন্য নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান উপলক্ষে বাজারের চেয়ে কমে আজ থেকে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করল প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে গরুর মাংস মিলবে শুধু ঢাকাতেই। দাম গতবারের চেয়ে কেজিতে 50 টাকা বেশি, আর একেবারেই বাদ পড়েছে খাসির মাংস। গত কয়েক বছর ধরে রমজান উপলক্ষে বাজারের চেয়ে কম দামে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ ও ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্যতিক্রম হয়নি এবারও। শুক্রবার রাজধানীর বাড্ডায় কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেট সহ 25টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি চলবে। এমন বিক্রি কার্যক্রমে ক্রেতাদের মূল আকর্ষণ থাকে গরুর মাংস। গত বছর গরুর মাংস 600 টাকা কেজিতে বিক্রি হলেও এবার তা 650 টাকা। তাও শুধু ঢাকাতেই পাওয়া যাবে, অন্য জেলায় না। পুরোপুরি বাদ দেওয়া হয়েছে খাসির মাংস। এছাড়া 250 টাকা কেজিতে ব্রয়লার মুরগির মাংস, তরল দুধ 80 টাকা লিটার, প্রতি ডজন ডিম 114 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। প্রত্যেকটা কান্ট্রি দেখলাম যে সব রমজান মাসে সবসময় সব কিছুর দাম কমে যায়, আর আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে সব কিছু বাড়ায় দেয়, সিন্ডিকেট পাবে। এটা একটু কমানোর দরকার ছিল। খাসির মাংস দিচ্ছে না, এটা আমরা রিকোয়েস্ট করবো যাতে ইন ফিউচার খাসির মাংস দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। এবছর কেন গরুর মাংসের দাম বাড়ানো হলো এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, বাজারে দাম বাড়ায় বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। যদিও গত বছরের চেয়ে এবছর বাজার দরে তেমন হেরফের নেই। গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বাড়েনি, এটা কি মনে করছেন না? খরচ অনেক বেড়েছে, এটা সত্যি। কাজে ওরা ফার্ম গেট মূল্যে দিচ্ছে, ওরা কোনো রকম
মানে বাড়তি যে মূল্য রাখবে রাখবে লাভ রাখবে সেটা রাখেনি। সারা দেশে ৩৭৭টি স্থানে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিক্রি কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্য বছরের তুলনায় এবার রমজানের আগে কমেছে ইফতার সামগ্রীর দাম, ফলে অনেকটাই স্বস্তি থাকলেও ভোজ্য তেল আর চিনির দাম নিয়ে ক্ষোভ রয়েছে ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বেশি পণ্য বাজারে থাকায় দাম কম। রমজানে ছোলা, খেজুর, আলু, ডালসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থাকলেও এবার চিত্র ভিন্ন। স্বস্তির সাথেই ইফতার সামগ্রী কিনছেন ভোক্তারা, তবে ভোজ্য তেল ও চিনির দামে কিছুটা বিপাকে তারা। বিগত কয়েক বছর ধরে জিনিসপত্রের দাম রোজা আসলে বেড়ে যায়, তবে এইবার এই টেন্ডেন্সিটা একটু কম। ছোলা, বুট, এরপরে খেজুর, যেগুলা ইফতারি সামগ্রী অন্যবারের তুলনায় মোটামুটি কম আছে। চিনি আপনার তেল, এগুলোর দামটা এখনো বাড়তি। গেল বছর উচ্চ দামের কারণে খেজুর কেনার সাহস করতে পারেনি অনেকে। শুল্ক কমানোয় খেজুরের দাম অন্যবারের চেয়ে এবার কম। গেল বছরের তুলনায় প্রতি কার্টুনে ১,০০০ টাকা পর্যন্ত কমেছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। আগে খেজুরের ব্যবসা করতো যে 10 বছর 20 বছর থেকে এক্সিম ব্যাংকের মালিকরা, হাজি সিরাজ মিয়া, তারপর হাজি সিলেমের মদিনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওদের কাছে জিম্মি ছিল। ওরা রেট যেটা দিয়ে ওটা সারা বাংলাদেশের রেট থাকতো, ওরা জিম্মির মতো বিক্রি করতো। এখন তো মিনিমাম ১০০ জনের উপর ইম্পোর্টার। খাতুনগঞ্জে গেল আড়াই মাসে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলা মিলছে ৯০ টাকায়। রমজানের সাথে ছোলার মৌসুম মিলে যাওয়ায় আমদানিতে $১৮০ খরচ কমেছে। এরই মধ্যে আপনার অনেক মাল পাইপলাইনে আছে, এই মালগুলো যখন আসবে মার্কেটে তখন কিন্তু দামটা আরেকটু কমবে বলে আমার বিশ্বাস। আর এটা দামটা কম থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার এই মুহূর্তে নতুন সিজন আছে, মালগুলো সরাসরি এনে বিক্রি করা যাচ্ছে, আগে থেকে এনে আপনার এই প্রক্রিয়াকরণ বা গোডাউনে রাখতে হচ্ছে না। চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত খেজুর এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় ৩৯,০০০ মেট্রিক টন খেজুর আমাদের আমদানি হয়ে গেছে, যেটা আমাদের দেশে অলরেডি আমাদের ছাড়পত্রের মাধ্যমে চলে গেছে। কিন্তু গত বছর ঠিক একই সময় অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এর আমদানি পরিমাণ ছিল প্রায় ১৫,০০০ টন। খেজুর, ছোলাসহ চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ এসেছে আপেল, কমলা, আঙ্গুর সহ নানা ফল। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রাজধানীর হাতিরঝিলে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী মালিক নিহত, দগ্ধ আরও একজন। মুন্সিগঞ্জের নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার আসামির। সিলেট সহ দেশের নানা অঞ্চলে আবারও ভূমিকম্প। মার্কিন জরিপ সংস্থা ইউএসজিএস বলছে গত রাত 2:55 দিকে হওয়া ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.3। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে, উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব পড়েছে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভুটান এবং চীনে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে 25 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মিরপুরে প্রায় 1.5 ঘন্টা ধরে পড়ল শেওড়াপাড়া কাঁচা বাজার। গত রাত 2:30টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এতে রোজার আগে বড় ক্ষতির মুখে পড়েছেন সেখানকার প্রায় শতাধিক দোকানি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাত তখন প্রায় 2:30টা। শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের কাঁচা বাজারে হঠাৎ করেই আগুন। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এর প্রায় আধ ঘন্টা পর সেখানে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে একে একে যোগ দেয় আরও 7টি। তবে এরই মধ্যে পুড়েছে কাঁচা বাজারের সবকটি দোকান। কাঁচা বাজার ছিল, কাঁচা বাজারের সাথে হচ্ছে আপনার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর নিচতলা সব টোটাল কাঁচা বাজারটা টোটাল আগুন ধরে পড়েছে আর কি। দোকান ভরা মুরগি ছিল ভাই, আজকে অর্ডার দিতাম সকালে, সব শেষ হয়ে গেছে ভাই। হঠাৎ করে ধুমা, আতঙ্ক পুরো মার্কেট চাই,
আমার এই বাইরে আছে 3টা দোকান, আমার আরো 3টা দোকান, মোট আমাদের 6টা দোকান। প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানকার একটি চিড়ামুড়ির দোকান থেকে আগুনের শুরু। তবে এর কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। পানি দিতে দেখি যে ধুমা উঠতেছে, তো পাইপ ফেলে যেতে যাই দিই চিড়ের দোকানের ভিতরে আগুন, এর মধ্যে বাইরে এসে শাটার তুলে দিছি, ধাপ ধাপ করে আগুন শুরু হয়ে গেছে। কোনো মানুষ যে এটার সামনে যাইবো এটাও ক্যাপাসিটি ছিল না, মুহূর্তের ভিতরে আগুন ছড়াই গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। মেইনলি সবজি এবং মাছের বাজার, এখানে আগুন ধরেছে এবং এই মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের কারণ হিসেবে অসাবধানতা ও শুকনো মৌসুমের কথা বলছে ফায়ার সার্ভিস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে বিয়াম ফাউন্ডেশনের একটি কক্ষে এসি বিস্ফোরণে মারা গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী আব্দুল মালেক খান। এই ঘটনায় মোহাম্মদ ফারুক নামে আরও একজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল 6:45টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক আব্দুল মালেক খানকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই সোহেল খান জানান, রাতে অফিসেই ঘুমান আব্দুল মালেক। রাতের কোনো এক সময় রুমের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন তিনি। এদিকে দগ্ধ মোহাম্মদ ফারুকের শরীরের 48% পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। সাজেকে পরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণেই অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে বেশি। অল্প জায়গায় বাঁশ কাঠের তৈরি রিসোর্ট কটেজের ঘনত্ব বেশি হওয়ায় বাতাসে ভয়াবহ রূপ নেয় আগুন। এছাড়া ক্ষতিগ্রস্ত কোনো স্থাপনাতেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ার কথা জানিয়েছে সরকার। সোমবার সাজেকের ইকো ভ্যালি রিসোর্টের 3য় তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে ছড়িয়ে পড়ে অবকাশ সহ আশপাশের অন্যান্য রিসোর্ট, কটেজ, দোকানপাট ও বসতঘরে। পুড়ে যাওয়া স্থাপনাগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছিল এমন দাবি করছেন খোদ রিসোর্ট কটেজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি। 24শে ফেব্রুয়ারি যে সমস্ত 34টা রিসোর্ট পুড়ে গেছে, এগুলি বলবো অপরিকল্পিতভাবে, মানে কোনো পরিকল্পিতভাবে রিসোর্ট করা হয় নাই। অল্প জায়গায় কাঠ ও বাঁশের তৈরি স্থাপনাগুলোর ঘনত্ব বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। এছাড়া কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সাজেকে যে কটেজগুলো তৈরি, এগুলো একদম মানে হাই কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, যেগুলো স্বল্প ধার্য, একদম আগুন লাগার সাথে সাথে ছড়ায় যাওয়ার মতো, অনেকটা বস্তিতে যেরকম হয় আমরা দেখি আর কি। যদি ভবনগুলো স্ট্রাকচারাল হয়, মানে বিল্ডিং এর জাতীয় যদি হয়, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এখানে কি ফার্দার কোনো নতুন রিসোর্ট কি অ্যাপ্রুভ করা ঠিক হবে কি হবে না, এগুলো নিয়ে ওনারা কথা বলতেছিলেন এবং আমরা ব্রেন স্টর্মিং এখন করা শুরু করেছি, কি করা দরকার, আরও কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় এই এলাকাটাকে, এবং লোকজন এসে যেন রিয়েল একটা হ্যাপিনেসকে তারা এনজয় করতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের পর নিজেদের বসতবাড়ি হারিয়ে লুসাই ও ত্রিপুরা পরিবারের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় গির্জায়। তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের 2 দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে 6 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সিরাজদিখানের রসুনিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিলে এসে নিখোঁজ হয় 6 বছরের শিশুটি। সন্দেহ হলে মাহফিলের পাশে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে দেয়া হয় থানায়। পরে এই ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করে প্রথম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার। ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ শনাক্ত করছি। আইসক্রিম খাওয়া লোক মুখ লাগাই টাকা গনাইছে, বুঝছেন, টাকা গনাইয়া লোক লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে। কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আমরা সাব্বিরকে ধরছি সন্দেহের উপরে নির্ভর করে। আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে পরে 2 দিনের রিমান্ডে পায় পুলিশ।
জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্যে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে তাজপুর গ্রামের পুকুর থেকে ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে নিয়ে আসি। তার স্বীকারোক্তিমূলে এবং তার দেখানো মতে পূর্ব রুশিনিয়া থেকে এই ফাতেমা ওর লাশ উদ্ধার করা হয় একটা পুকুর থেকে। পুকুর থেকে মরদেহ উদ্ধারের পর শুক্রবার সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অমর একুশে বইমেলার শেষ দিন আজ। শেষ দিনে সকাল থেকেই পাঠক দর্শনার্থীদের ভিড় রয়েছে মেলা প্রাঙ্গণে। এদিকে ছুটির দিনে আজ বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। শিশু প্রহরে শিশুরা অভিভাবকের সাথে মেলায় ঘুরে ঘুরে পছন্দের বই কিনে। এদিকে সকালে মেলা শুরুর পর থেকেই বাড়তে থাকে শিশু কিশোরদের ভিড়। শেষ দিনে বিক্রিও ভালো হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। জানান ছড়া, কমিক্স, গল্প, ভূত, সায়েন্স ফিকশনের বইয়ে আগ্রহ বেশি শিশুদের। এছাড়াও নানা ছবি আঁকা বইয়েরও বিক্রি বেশি। সকালে মেলার মূল আকর্ষণ ছিল গল্পের আসর ও পাপেট শো। এসব শোয়ের উপচে পড়া ভিড় দেখা যায়। এবার বইমেলায় অংশ নেওয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 99টি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং 609টি সোহরাওয়ার্দী উদ্যানে। বইমেলার সবশেষ খবর নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে তো মেলার শেষ দিন, মেলা প্রাঙ্গণে ভিড় কেমন দেখছেন? সকাল 11টা থেকে মেলা প্রাঙ্গণের গেট খুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি এবং এখনও আপনাকে যদি দেখাতে চাই দুপুরের সময় এবং নামাজের একটি সময় ছিল, তারপরেও কিন্তু মানুষের পাঠক এবং লেখক বা প্রকাশকদের আমরা সমাগম দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং শিশু প্রহরও ছিল আজকে, এবং সেই শিশু প্রহরে কিন্তু আমরা এখানে দেখেছি যে গল্প বলা এবং বিভিন্ন পাপেট শোতে প্রচুর সংখ্যক শিশু অংশ নিয়েছিল এবং তাদের অভিভাবকরা উচ্ছ্বসিত। আপনি জানেন যে সিসিমপুরের যে চরিত্রগুলো সেগুলো না থাকার কারণে কোনো শিশুর মন খারাপ ছিল, কিন্তু সেই পাপেট শোর মাধ্যমে তারা কিন্তু একদম কাছ থেকে বিভিন্ন চরিত্রকে দেখতে পেয়েছে এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। আর এমনি যদি আমরা মেলার সার্বিক পরিস্থিতির কথা বলি, আপনি জানেন যে আজকে এখন পর্যন্ত প্রায় 3000-এর বেশি নতুন বই এসেছে এবং গতকালকেও কিন্তু 177টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতার বইয়ের সংখ্যা বেশি, তারপরেই গল্প এবং উপন্যাসের বই এবং গণ অভ্যুত্থানের বেশ কিছু বই আছে, তবে মুক্তিযুদ্ধের বইয়ের সংখ্যাটা একদমই কম। এই সার্বিক মেলার ব্যবস্থাপনা কেমন ছিল বা যারা কর্তৃপক্ষ তারা কতটা খুশি, এই বিষয়টা নিয়ে আমরা মেলা অমর একুশে বইমেলা পরিচালনা পর্ষদ তার সদস্য সচিব আমিন সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। আসলে তিনি বলছেন যে তারা কিন্তু সন্তুষ্ট এবং তারা বলছেন যে শুধু মেলায় বিক্রি কমেছে বা পাঠকের উপস্থিতি কমেছে সেটাই তাদের মূল কারণ না। তারা যেমনটি বইমেলায় চাচ্ছে যে লেখক, পাঠক, প্রকাশক এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি মেলবন্ধন হয়, সেটি তারা করতে পেরেছেন এবং তারা বলছেন যে তারা সন্তুষ্ট। আরেকটি বিষয়, এখানে ডিজিটাল এই সময়টাতে অডিও, ভিডিও বা ভিজুয়ালাইজড যে বইগুলো সেটার সংখ্যা খুবই কম। এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু জানাচ্ছেন যে কথাটা মেনে নিচ্ছেন এবং তিনি জানাচ্ছেন আগামীতে যেন প্রকাশকরা এই অডিও ভিজুয়াল বইয়ের সংখ্যাটা বাড়ায়, সেইটাও বাংলা একাডেমি কর্তৃপক্ষ খুব সতর্কতার সাথে দেখবে। আর এখানে আমরা এখন পর্যন্ত ভিড় খুব ভালো লক্ষ্য করছি এবং এখানকার ক্রেতারা আশা প্রকাশ করছেন বিকালের পরে একটি ঢেউ নামবে এবং তাদের বিক্রি, কারণ এখন আর দেখার কোনো সময় নেই, বিক্রিটাও তাদের বাড়বে। এবং একই সাথে আপনি জানেন যে মেলা প্রাঙ্গণের যে মূল যেখানে আয়োজন থাকে সেখানে বিকাল 5টায় সংস্কৃতি উপদেষ্টা আসবে এবং সেখানে তার বক্তব্য দিবে। এছাড়া মেলা কর্তৃপক্ষর নানা আয়োজন থাকবে। বইমেলার সবশেষ দিনের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।
আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।